জাপানের একটা বন্দরে কিছু বিদেশি সুন্দরী মেয়েদেরকে নিলামে তোলা হচ্ছিল। মেয়েদেরকে এখানে যেন জিনিস বা মালের মতো হিসেবে দেখা হচ্ছে। কোনো ক্রেতা যদি কোনো নির্দিষ্ট মহিলার প্রতি আগ্রহ দেখায় তবে একটা লেজার লাইট দিয়ে তাকে চিহ্নিত করা হয়। নিলামে তাদের দাম শুরুর দর 50,000 থেকে প্রায় 1 লক্ষর কাছাকাছি পৌঁছে যায়। যখন একজন মহিলা অসহায়ের মতো কেঁদে উঠে ছটফট করে তখনই মুখোশ পরা একজন লোক ছুটে এসে স্যুট পরা একটা অপহরণকারীর মুখে ঘুষি ঘষিয়ে দেয়। তার সঙ্গীরা গাড়ির চারপাশে স্মোক বোম ছুড়ে মারে। এরপরে বিশৃঙ্খলতার মধ্যে মুখোশ পরা লোকটা তার দারুণ দক্ষতার সাথে আক্রমণকারীদের উপরে ঝাঁপিয়ে পড়ে আর এক এক করে সবাইকে হারিয়ে দেয়। লড়াইয়ের সময় তার মুখোশটা খুলে যায়। শেষ স্যুট পরা লোকটা ভয়ে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করে যে কে তুই। কিছু বুঝে ওঠার আগেই লোকটা তার মুখে একটা ঘুষি মেরে তাকে অজ্ঞান করে ফেলে দেয়। সে নিজের ইন্ট্রোডাকশন দিয়ে বলে যে আমি কিম দুগিল, একজন ট্যাক্সি ড্রাইভার, একজন বিশেষ ট্যাক্সি ড্রাইভার যে অন্ধকার আর অপরাধের বিরুদ্ধে লড়াই করে। এখানে আমরা দেখি নিরীহ মানুষদের বিচার আর তাদের লক্ষ্য পূরণ করার জন্য কিম আর তার সঙ্গীরা মিলে তৈরি করেছে রেইনবো ট্রান্সপোর্টেশন, যেটা আসলে একটা গোপন প্রতিশোধের সংগঠন ছিল। তারা এমন অপরাধের শিকার মানুষদেরকে সাহায্য করে যারা নিজেদের হয়ে লড়তে পারে না। একদিন রেইনবো ট্রান্সপোর্টেশনের কমান্ডার জাংসন চলের কাছে একটা কল আসে। লিও নামের একটা মেয়ে তার কাছে সাহায্য চাইছিল। যখন জাংসং তার লোকেশনটা জানতে চাইলো তখন পেছনে তাকে তাড়া করা লোকগুলো তার কাছাকাছি চলে এসেছিল, যার ফলে ফোনটা কেটে যায়। এখানে আমরা জানতে পারি যে 10 দিন আগে লিওকে অপহরণ করে আটক করা হয়েছিল আর আজ সে জ্বালানা ভেঙে পালিয়ে কোনোরকমভাবে ঢেউয়ের সাথে ভেসে একটা কিনারায় পৌঁছয়। আর সেখানে এসে রেইনবো ট্রান্সপোর্টেশনের রেখে যাওয়া একটা বিশেষ বোতল দেখতে পাই। বোতলটার ভিতরে একটা মেসেজ ছিল যেখানে ভুক্তভোগীদের আত্মহত্যা না করে প্রতিশোধ নেওয়ার জন্য যোগাযোগ করতে বলা হয়েছিল। আশা আঁকড়ে ধরে লিউ সাহায্যের জন্য সেই নাম্বারে কল করে। হঠাৎ ফোনটা কেটে যাওয়ায় জাং বুঝতে পারে যে মেয়েটা হয়তো বিপদে আছে। তিনি সাথে সাথেই কিম সহ পুরো টিমের সাথে যোগাযোগ করে। কিম একটা ফাইল ভরা আলমারি খুলে ভিতরে ঢুকে যায় আর সেটা বন্ধ করে একটা সুইচ টিপে দেয়। একটা গোপন লিফট মাটির নিচের আস্তানার ভিতরে নেমে যায়, যেটা হলো রেইনবো ট্রান্সপোর্টেশনের গোপন আড্ডা। তার বন্ধুরা ইতিমধ্যেই সেখানে তার জন্য অপেক্ষা করছিল। সেখানে জাং সবাইকে ঘটনার বিস্তারটা জানায়। লিওর কলটা কেটে যাওয়ার পরে জাং জাপানে গিয়েছিল আর যে ফোন বুথটার থেকে মেয়েটা কল করেছিল সেখানে তার একটা স্টুডেন্ট আই কার্ড খুঁজে পাই। এতে মেয়েটার নাম জানা যায়, তার নাম লিও। লিওর সাথে কী ঘটেছিল তা জানার জন্যে কিম একজন স্কুল শিক্ষকের ছদ্মবেশে সেই স্কুলে পৌঁছয়। স্কুলে কিম সহকারী ক্লাস অ্যাডভাইজারের পরিচয় নিয়ে ক্লাস মনিটরের সাথে কথা বলে। মনিটরের কথা অনুযায়ী লিউ একটা স্টাডি ক্যাম্পাসের জন্য আবেদন করেছিল। অন্যদিকে জাং একটা রেস্টুরেন্টে যায় যেটা লিউয়ের দাদি চালাতো। তার দাদি দাবি করে যে তার নাতি একটা বোর্ডিং স্কুলের সেমিনার অ্যাটেন্ড করতে গিয়েছে। তারপরে কিম আর জাং একসাথে কথা বলার পরে জানতে পারে যে মেয়েটা ক্যাম্পাসে বা বোর্ডিং স্কুলে কোথাও যায়নি। এখানে কিম দেখলো যে ক্লাসরুমের বাইরে একটা ছাত্রী ঘোরাঘুরি করছে। তার সাথে কথা বলে চাপ দেওয়ার পরে শেষে ইউজি নামের সেই মেয়েটা লিউয়ের নিখোঁজ হওয়ার আসল ঘটনাটা প্রকাশ করে। কিছুদিন আগে ইউজি লিউকে একটা অনলাইন গেমের কথা বলেছিল আর কয়েকটা লেভেল শেষ করতেও তাকে সাহায্য করতে বলেছিল। গেমটা ছিল খুব সহজ আর প্রতিটা লেভেল শেষ করলে 50,000 ইয়ন পাওয়া যেত। কিছুদিনের মধ্যেই ইউজি গেম খেলে যা রোজগার করেছিল তা অর্ধেকটা লিউয়ের সাথে ভাগ করে নেয়। লিউ তখন হিসেব করে দেখলো যে একদিনে 50,000 ইয়ন পর্যন্ত রোজগার করতে পারবে সে। যদি সে এইভাবে 1 মাস পর্যন্ত খেলে তাহলে সে তার দাদির চোখের অপারেশনের জন্য টাকা সফলভাবে জোগাড় করতে পারবে। সে সরল ছিল আর কোনো অভিজ্ঞতাও ছিল না তার, তাই সে এই ফাঁদে খুব তাড়াতাড়ি পড়ে যায়। সে গেমটা ডাউনলোড করে টাকা তোলার জন্য পয়েন্ট জমা করার নেশায় জড়িয়ে পড়ে, যেমনটা আমরা বন্ধুরা ফ্রি ফায়ার খেলার সময় করি, কোনো মিশন আসলে ঝাঁপিয়ে পড়ি। কিন্তু যত বেশি সে খেলছিল জেতার চেয়ে হেরে যাচ্ছিল বেশিবার। এই সময় ওয়েবসাইটে পয়েন্টের জন্য ঋণ নেওয়ার একটা অপশান দেখানো হয়। মরিয়া হয়ে লিউ দ্রুত ঋণের শর্তে রাজি হয়ে গেল, কিন্তু এতে করে তার আরও বেশি টাকা লোকসান হতে লাগলো। কিছুদিন পরে দুজন গোন্ডা লিউ আর ইউজিকে তুলে নিয়ে আসে আর তাদেরকে সুদের টাকা ফেরত দিতে বলে। টাকা দিতে না পারায় লিউকে বাধ্য করা হলো যে সে যেন তার ক্লাসমেটদেরকে এই গেম খেলতে রাজি করায়। পরে সে বুঝতে পারে যে ইউজিও আসলে একজন ভিকটিম আর তাকেও এইভাবেই ফাঁসানো হয়েছিল। তার জন্যই সে লিউকে এই গেম খেলার জন্য বলেছিল। সেখান থেকে ছাড়া পাওয়ার পরে লিউ তার ক্লাসমেটদের সাথে এই গেমের ব্যাপারে কথা বলে, কিন্তু সে তাদেরকে ক্ষতি করতে চাইছিল না। এতে করে সে মারাত্মক একটা বিপদে পড়ে গেল। এদিকে কিম আর তার দল জানতে পারলো যে গেমের এই পয়েন্টগুলো আসলে চড়া সুদের ঋণ। মাত্র 3 লাখ ইয়ন ঋণ নিলে সপ্তাহের মধ্যে সেটা 10 লাখ ইয়ন পর্যন্ত পৌঁছে যেতে পারে। যখন লিউ কথা মতো কাজ করছিল না তখন গুন্ডারা আবার তাদের কাছে ফিরে আসে। মেয়েরা পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তাদেরকে ধমকি দেয় যে এই গেমটা একটা জুয়ার সঙ্গে জড়িত আছে আর যদি ফোন করে তাহলে তারাই ফেসে যাবে। অসহায় হয়ে তারা হাঁটু গেড়ে বসে দয়া ভিক্ষা চায়। তখন গুন্ডারা তাদেরকে জাপানে একটা চাকরির প্রস্তাব দেয়, বলল যে 1 মাস কাজ করলেই তাদের ঋণের সব টাকা শোধ হয়ে যাবে। হতাশ হয়ে লিউ রাজি হয়ে গেল। নিজেকে অপরাধ মনে করে ইউজু তার সাথে যেতে চাইছিল, কিন্তু তার বাবা ফোনটা কেড়ে নিয়ে তাকে যেতে দেয় না। পুরো ঘটনাটা শুনে কিম আর তার দল রেগে ফেটে পড়ে। তারা মনস্থির করে নেয় যে লিউকে উদ্ধার করবে আর এর পেছনে থাকা বদমাইশগুলোকে উচিত একটা শিক্ষাও দেবে। পরিকল্পনাটা চূড়ান্ত হওয়ার পরে কিম চোখে একটা কালো সানগ্লাস পরে নিয়ে তার 5283 নম্বরের ট্যাক্সিটা নিয়ে বার হয়। গোপন আস্তানা থেকে তার গাড়িটা বের করে অপারেশনটা শুরু করে দেয়। দলের বাকি সদস্যরা একটা আলাদা গাড়িতে উঠেছিল। তাদের দলের হ্যাকার অ্যাংউইন টেকনোলজির কাজগুলো দেখছিল। হ্যাকিং ছাড়াও সে ছদ্মবেশ নিতে খুব এক্সপার্ট ছিল।
এই মিশনের সাথে সে ইউজির সাথে দেখা করে আর তাকে গেমের লিঙ্কটা পাঠাতে বলে। এরপর সে ইচ্ছাকৃতভাবে গেমটাই খুব বাজেভাবে হাঁটতে থাকে, যেমনটা আশা করা হয়েছিল। এরপর গুন্ডারা তাকেও ঋণ শোধ করার জন্য জাপানে কাজের প্রস্তাব দিল। গুন্ডাদের দেওয়া সূত্রে অ্যাংওয়েন জানতে পারে যে এই গেমটা আসলে জাপানি কোম্পানি তৈরি করেছে, আর এর অর্থ আসছিল একটা জাপানি ব্যক্তিগত লোন কোম্পানি থেকে। পরিকল্পনা অনুযায়ী অ্যাংওয়েন গুন্ডাদের সাথে বন্দরে চলে যায়। তার নিরাপত্তার জন্য দলের বাকি সদস্যরাও পর্যটকের ছদ্মবেশে সেখানে পৌঁছে যায়। জাপানে পা রাখার পরে কিম তার ট্যাক্সি আর বাকি দুজন সাথী একটা বিশেষ গাড়িতে করে তাদের পিছু নেয়। গুন্ডাদের গাড়িটা কিছুক্ষণের মধ্যেই একটা পতিতালয়ে গিয়ে পৌঁছই। এটা বন্ধুরা একটা মোটেলের মতো বলতে পারেন। ভেতরে অ্যাংওয়েন তার গলার হারের ক্যামেরার মাধ্যমে সবকিছু রেকর্ড করছিল, কিন্তু তাকে জোর করে একটা ঘরে ঢুকিয়ে দেওয়ার পরে সিগন্যালটা কেটে যায়। দলটা তাড়াতাড়ি বুঝতে পারে যে বিল্ডিংয়ে সিগন্যাল জামার লাগানো রয়েছে। কিম দ্রুত ভেতরে ঢুকে পড়ে আর রাস্তায় যেই বাধা দিচ্ছিল তাকে সেখানেই শুইয়ে দেয়। শেষ কর্মচারীটাকে কাবু করার পরে তারা দেওয়ালে অনেকগুলো মেয়ের ছবি দেখলো, আর একই সাথে তাদের জিনিসপত্র ভরা সুটকেসও ছিল। এতে তারা নিশ্চিত হয় যে লিউয়ের মতো এই মেয়েগুলোও এখানে শিকার হয়েছে। কিম একজন কর্মচারীকে বেঁধে তথ্য জানার জন্য তাকে ভয় দেখাতে থাকে। কর্মচারীটা শুধু জানায় যে একটা গাড়ি টাকা সংগ্রহ করতে আসবে। সে বলে যে এছাড়া আমি আর কিছুই জানি না। অ্যাংওয়েন সেটা লক্ষ্য করে গাড়িটার নাম্বার প্লেট টুকে নেয়, যাতে তাদের গাড়িটার অবস্থান ট্র্যাক করতে তাদের সাহায্য হয়। পরের দিন কিম তার সঙ্গীদেরকে নিয়ে গাড়িটা ট্র্যাক করে সেই জায়গার কাছাকাছি গিয়ে পৌঁছয়। সেখানে একদল গ্যাংস্টারদেরকে হাসাহাসি করতে দেখে কিম ভেতরে ঢোকার জন্য একটা পরিকল্পনা তৈরি করে। সে একজন অহংকারী ধনী প্লেবয়ের ছদ্মবেশ নিয়ে ইচ্ছাকৃতভাবে গ্যাংটাকে উস্কে দেয়। তারা ফাঁদে পা দিল। একজন সুমো কুস্তিগর কিমকে লড়াইয়ের জন্য চ্যালেঞ্জ করে। কুস্তিগরটা খুব আত্মবিশ্বাসী হলেও কিম কয়েকটা চালেই তাকে দ্রুত হারিয়ে দেয়। লড়াই শেষে কিম হারানো কুস্তিগারটার পিঠে তার যোগাযোগ করার নাম্বারটা লিখে দেয়, আর একই সাথে সে গ্যাংয়ের প্রধানের কাছে তার জুতোয় দাগ লাগার জন্য তার ক্ষতিপূরণ চাই। কিছুক্ষণের মধ্যে গ্যাংয়ের প্রধান কিমকে ক্যামেরার মাধ্যমে দেখতে পায় আর তাকে ধরে আনার নির্দেশ দেয়। তার লড়াইয়ের সময় কিম জানতে পেরেছিল যে গ্যাংটা প্রতি সপ্তাহে তাদের বডিগার্ড নিয়োগের জন্য একটা করে প্রতিযোগিতা আয়োজন করে। এই বসের বডিগার্ড হওয়াটা ছিল তার প্রথম উদ্দেশ্য। কিম তার সঙ্গীদেরকে এই খবরটা দেয়। ঠিক তখনই সে খেয়াল করে যে কোনো একটা গাড়ি তার পিছু করছে। সে গাড়িটা থামায় আর একটা লোক নেমে এসে বলে যে সে টোকিও মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের একজন ডিটেকটিভ হিসেবে কাজ করছে, আর তাকে তার সাথে যেতে বলে। থানায় নিয়ে গিয়ে কিমকে জেরা করা হলো। জাং তার প্রভাব খাটিয়ে কিমের জন্য একটা জাল পরিচয়পত্র তৈরি করে যে সে জাপানে ট্রেনিং নিতে আসা একজন ট্যাক্সি ড্রাইভার, কিন্তু পুলিশ পুরোপুরি বিশ্বাস করতে পারল না। এরপর একজন অফিসার কিমকে ছাদের উপরে নিয়ে যায়। তিনি ব্যক্তিগতভাবে আলোচনার জন্য জানায় যে তিনি আসলে একজন ইন্টারপোলের এজেন্ট আর এই গ্যাংয়ের সঙ্গে জড়িত একটা বড় মামলা নিয়ে কাজ করছে। পুলিশের তদন্ত পাওয়া তথ্য আর কিমের দলের তথ্য একদম মিলে যায়। গ্যাংটা অনলাইন গেম ব্যবহার করে মেয়েদেরকে ঋণের জালে ফাঁসিয়ে তাদেরকে জাপানে নিয়ে আসে। স্থানীয় রেকর্ড অনুযায়ী এই গ্যাংয়ের নেতা হলো মাতসুদা। সে এলাকায় খুব প্রভাবশালী ব্যক্তি, আর কিম যাকে হারিয়েছিল সেই সুমো কুস্তিগারটা আসলে পুলিশের একজনই অফিসার। পুলিশ তাকে ব্যবহার করে মাতসুদের দলে ঢোকার জন্য পরিকল্পনা করেছিল, কিন্তু সেটা কিমের জন্য এখন ভেস্তে গেছে। এখন পুলিশ চাইছে যে কিম যেন এই অফিসারের জায়গাটা নেয়। কিম কে বা কোথা থেকে এসছে তা না জানার সত্ত্বেও সে শুধু 3টে ভাষা ভালোভাবে বলতে পারত। এই ভিত্তিতেই পুলিশ তাকে একটা সাধারণ ট্যাক্সি ড্রাইভার চেয়েও বেশি কিছু মনে করে। কিমও সরাসরি আপত্তি করে না। সে তার দলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে পুলিশের সাথে যোগাযোগ করলে নিখোঁজ লিউকে দ্রুত তাদের খুঁজে পাওয়া সম্ভব হবে। এরপরে গ্যাংয়ের লোকেরা কিমের সাথে যোগাযোগ করে। সে আবার ঝুঁকি নিয়ে শত্রুদের ডেরার ভিতরে ঢোকে। মাতসুদা পর্দার আড়ালে বসেছিল। তিনি ক্ষতিপূরণ হিসেবে কিমকে একজোড়া নতুন জুতো দেন, কিন্তু তার এলাকায় গন্ডগোল করার জন্য তিনি কিমের একটা আঙুল কেটে নেওয়ার নির্দেশ দেয়। মাতসুদার নির্দেশে ডজনখানিক গুন্ডা ছুটে আসে, কিন্তু কিম যেন কোনো প্যারা ছাড়াই তাদের সবাইকে হারিয়ে দেয়। তখনই হঠাৎ তারা জানতে পারে যে এখানে ইন্টারপোল হানা দিচ্ছে। কিম আর মাতসুদা একসাথে ওখান থেকে পালিয়ে যায়। রাস্তায় কিম ইচ্ছাকৃতভাবে মাতসুদাকে অপমান করে কিছু কথা বলে। এতে মাতসুদা রেগে গিয়ে তার দক্ষতা দেখানোর জন্য গাড়ি থেকে নেমে তার সঙ্গে ফাইট করার সিদ্ধান্ত নেয়। লড়াইয়ের সময় কিম নিজের আসল শক্তিটা ব্যবহার করে না। শেষমেশ দুজনেই রেলওয়ে লাইনের উপরে শুয়ে পড়ে। এমন ভান করছিল যেন আমাদের হিরোর খুব কষ্ট হয়ে গিয়েছে। এই সংঘর্ষের পরে মাতসুদা মুগ্ধ হয়ে গিয়ে কিমকে তার বডিগার্ড হওয়ার প্রস্তাব দেয়, কিন্তু কিম সেটা মানা করে দেয়, বলে যে এখন এটা সঠিক সময় না। অন্যদিকে অ্যানউইন মাতসুদার কোম্পানিতে তল্লাশি চালিয়েও কোনো সূত্র খুঁজে পায় না। সে নিশ্চিত হলো যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিশ্চয়ই অফলাইন কোথাও রাখা আছে, সম্ভবত মাতসুদার কাছেই রাখা আছে। পরে ইন্টারপোল আবার কিমের সাথে এসে দেখা করে আর তাকে গোপন মিশনে যোগ দিতে বলে। এবার কিম রাজি হয়ে যায়, তবে একজন অফিসারকে সে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাই। ওই অফিসারের সাহায্যে কিম মাতসুদার কাছাকাছি একটা জায়গায় একটা ঝামেলার নাটক সাজায়। সে এমন নাটক করে যেন রেগে গিয়ে সে অফিসারটাকে মেরেই ফেলবে। কাছেরই একটা বিল্ডিং থেকে মাতসুদা এটা দেখে খুব খুশি হয়। এই সুযোগেই কিম মাতসুদার সংস্থায় তার বডিগার্ড হিসেবে যোগ দেওয়ার প্রস্তাবটা গ্রহণ করে। মাতসুদা তখন তাকে খুশি করার জন্য জিজ্ঞাসা করে যে সে অল্প বয়সে মেয়েদেরকে পছন্দ করে কিনা, আর তাকে ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য একদল মেয়ে সার্ভেন্ট দেওয়ারও প্রস্তাব দেয়। কিম প্রস্তাবটা মানা করে দেয়, কিন্তু সাথে সাথেই সে এটাও বুঝতে পারলো যে মাতসুদা যে মেয়েদেরকে সার্ভেন্ট মানে চাকর হিসেবে দেবে বলছিল, তারা আসলে অপহরণ করে জাপানে নিয়ে আসা সেই নিরীহ নির্যাতিত মেয়েরাই হবে। এরপরে আমরা দেখি বস একটা বন্দরের জিনিসপত্র নিলাম করার পরিকল্পনা করছে, আর আমাদের হিরোকে বাইরে পাহাড় দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। রাতে নিলাম শুরু হলো। একটা রাশিয়ান সুন্দরী মেয়েকে সামনে ঠেলে আনা হলো।
লিউকে উদ্ধার করার জন্য লিউ আর তার দল পুরো প্রস্তুত ছিল। কিম মুখোশ পরা একজন গ্যাং মেম্বারকে ধাক্কা মেরে ফেলে দিতেই অপারেশনটা শুরু হয়ে গেল। তার দুজন গাড়ি মডিফাই করা সঙ্গীরা ধোয়ার বম ছুড়ে দেয়, তারপরে মোটরসাইকেলে করে ভেতরে ঢুকে মেয়েদেরকে মুক্ত করতে শুরু করে। কিছুটা দূরেই জাং মেয়েদেরকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য একটা ছোট নৌকার বন্দোবস্ত করেছিল। এদিকে কিমের একের পর এক আক্রমণে সেখানকার সব গ্যাং মেম্বাররা কুপোকাত হয়ে যায়। তবে এর ফলে আগের রাতের ঘটনার জন্য বস কিমকেই সন্দেহ করতে শুরু করে, কারণ তার গ্যাংয়ে যোগ দেওয়ার পরেই এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু কিম খুব তাড়াতাড়ি একটা সমাধান বের করে ফেলে। তার আসল পরিচয় লুকানোর জন্য জান একটা পরিকল্পনা করেছিল। তারা যখন জাপানে পৌঁছেছিল, তার গাড়ি মডিফাই করা দুই সঙ্গীরা তার কাজের জায়গার পাশাপাশি একটা ফুড স্টল খুলেছিল, যাতে তারা সবসময় তার উপরে নজর রাখতে পারে। এই এলাকায় প্রতিদিন একজন বৃদ্ধ লোক চাঁদা তুলতে আসতো, যিনি ছিলেন একসময়কার ইয়োকাজা গ্রুপের ইউসুমা গেমের নেতা। মানে বন্ধুরা, এটা একটা বড় দলের নেতা। তিনার সাথে পরিচয় হওয়ার পরে তাদের মাথায় একটা বুদ্ধি আসে। জাং সেই বৃদ্ধের ছদ্মবেশ নিয়ে বসকে ফোন করে আর বলে যে আগের রাতে ঘটনাটা সেই ঘটিয়েছে। বস সহজেই এটা বিশ্বাস করে নেয়, কারণ সে খুব ক্ষমতাশালী একটা ব্যক্তি। আর প্রতিদ্বন্দ্বীর সাথে লড়াই করার জন্য কিমকে সঙ্গে নিয়ে এসে সঙ্গে সঙ্গে তার কাছে পৌঁছে যায়। এদিকে জাংও সেই প্রভাবশালীর ব্যক্তির ছদ্মবেশ ধরে দুই সঙ্গীকে নিয়ে তৈরি ছিল। বস 100 জনেরও বেশি লোক নিয়ে আসে আর বৃদ্ধকে উপহাস করে বলে যে ইউসুমাগামীর দিন এবার শেষ হয়ে এসছে, আর তাকে একটা করুণ ভিখারি বলে চরম একটা অপমান করার জন্য একটা কয়েন ছুঁড়ে মারে তার দিকে। পরিকল্পনা অনুযায়ী জাং ও তার সঙ্গীরা ছুরি নিয়ে এগিয়ে আসে, কিন্তু হঠাৎ তিনি রক্তবমি করার নাটক করে আর উঠে বসের দিকে ছুরি নিয়ে তেড়ে যায়। ঠিক সেই মুহূর্তেই কিম মাঝখানে ঢুকে পড়ে আর জাংকে ছুরি মেরে কিমকে বাঁচিয়ে নেওয়ার মতো একদম হিরো সাজার নাটক করে। এই কাজটার পরে বসের সব সন্দেহ কিমের প্রতি দূর হয়ে গেল আর কিম তার সম্পূর্ণ বিশ্বাস অর্জন করতে পারল। আসলে ছুরি মারা ও রক্ত বেরোনো সবটাই ছিল সাজানো নাটক। জাং আসলে কোনো আঘাতই পায়নি। হ্যাঁ, এমন হচ্ছে যেন আমরা বুঝতেই পারিনি। বসের বিশ্বাস জেতার পরে কিমকে গ্যাংয়ের প্রধান আড্ডায় নিয়ে যাওয়া হলো, যেখানে অনলাইন গেম ভিত্তিক চড়া সুদের টাকা খাটানোর মূল ব্যবসা চলতো। আরও গভীরে গিয়ে কিম দেখলো যে সেখানে অসংখ্য অল্প বয়সী মেয়েরা পুরুষদের সেবা করছে। এদের পরিণতি কী হতে চলেছে তা তো স্পষ্ট বোঝা যাচ্ছে বন্ধুরা। বস কিমকে পাশে বসিয়ে তার মনের কথাগুলো বিশ্বাস করে বলতে লাগলো। আরে মনের কথা মানে বন্ধুরা সবসময় প্রেমের কথা না, ও গোপন কথা বলছিল ওকে। তিনি বললেন যে বারবার বিশ্বাসঘাতকতার শিকার হওয়ার পরে এখন কিমকে ছাড়া সে আর কাউকে বিশ্বাস করতে পারছে না, আর একই সাথে তাকে তার ধরম ভাই হওয়ার প্রস্তাব দেয়। কিমও কিছু একটা ভেবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সেই রাতে বস কিমের জন্য এক জমজমাট অনুষ্ঠানের আয়োজন করে। কিম একই সাথে পুলিশকে খবর দেয় আর প্রস্তুত থাকতে বলে। অন্যদিকে আমরা অ্যাংউনকে দেখি, সে বসের সেই ভিডিওটাকে ইউসুমাগামীর নেতার কাছে পাঠিয়ে দিয়েছে, যেখানে সে তাকে নিয়ে অপমান করছিল। বৃদ্ধ লোকটা অপমান বোধ করে সঙ্গে সঙ্গে তার লোকজনকে এক জায়গায় জড়ো করে। রাত গভীর হলো। বস আর কিম ধরমভাই হওয়ার শপথ গ্রহণ করার পরে তারা রীতি অনুযায়ী মদ পান করে। ঠিক সেই মুহূর্তেই বৃদ্ধ লোকটা তার দলবল নিয়ে এসে সেখানে মারামারি শুরু করে দেয়। এর কিছুক্ষণ পরেই পুলিশও সেখানে পৌঁছয়। কিম তার গাড়ি চালানোর দক্ষতা দিয়ে পুলিশের চোখ এড়ানোর পরে বসকে পালাতে সাহায্য করে। সেখান থেকে পালানোর পরে বস তাকে তার মেন গোপন আড্ডার কাছে নিয়ে আসে। বস যখন ভাবছিল যে খবরটা কিভাবে ফাঁস হলো, কিম এর মধ্যেই বসের লকেটটা ব্যবহার করে একটা সিন্দুক খোলে। এই লকেটটা সে বসকে রক্ষা করার সময় তার কাছ থেকে চুরি করে নিয়েছিল। অনেক দেরি হলেও বস অবশেষে বুঝতে পারে যে তাকে ধোঁকা দেওয়া হয়েছে। তিনি কিমকে খুন করার চেষ্টা করে, কিন্তু সহজেই পরাজিত হয়ে যায়। মরিয়া হয়ে বস বন্দুক বের করে কিমের দিকে তাক করে, কিন্তু ঠিক তখনই ইন্টারপোলের অফিসারদের গুলিতে সে আহত হয়। অবশেষে তাকে গ্রেপ্তার করা হয় আর বসের দলসহ তার পুরো চক্রান্তকে নষ্ট করে দেওয়া হয়। অ্যাংউনও এদিকে সফলভাবে বন্দী হওয়া লিউকে উদ্ধার করে। কিছুক্ষণের মধ্যেই লিউ বাড়ি ফিরে তার বন্ধু ইউজির সাথে দেখা করে। কিম মেয়েদেরকে জাপানে ফিরিয়ে নিয়ে আসার পরে সেই গুন্ডাদের সঙ্গে দেখা করে। তাদের এমন একটা শিক্ষা দেয় যে তারা কোনো মতেই ভুলতে পারে না। প্রতিবারের মতোই দলের বরযাপ্ত করা গ্যাংয়ের টাকার ভিতর থেকে একটা বড় অঙ্কের পারিশ্রমিক পায় তারা। খোলা আকাশের নিচেই কিম হাসি মুখে তার ট্যাক্সি চালাচ্ছিল। পরের দিন রেনবো ট্রান্সপোর্টের জন্য একটা নতুন দিন আর একটা নতুন চ্যালেঞ্জ আসে। এই দিন জাং তার একটা পুরনো পরিচিত ড্রাইভার ওর সাথে দেখা করে। ড্রাইভার ও একটু উদাস হয়ে কিছু টাকা ধার চাই আর চাইলো যেন সে টাকাগুলো নগদে দেয়। নগদ মানে অনলাইনে না বন্ধুরা, ক্যাশে চাই। জাং সঙ্গে সঙ্গেই বুঝতে পারে যে কিছু একটা গন্ডগোল আছে। তবুও তিনি হাসি মুখে পরের দিন সকাল সকাল টাকা তুলে দেওয়ার কথা বলে। পরের দিন সকাল সকাল জাং ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসে, কিন্তু তখনই ড্রাইভার ও ফোন করে ক্ষমা চাই আর বলে যে তার এখন আর টাকার দরকার নেই। কিছু একটা গন্ডগোল আছে বুঝতে পেরে জাং তাড়াতাড়ি করে ড্রাইভার ওয়ের বাড়িতে গিয়ে তার সাথে দেখা করে। সেখানে গিয়ে ড্রাইভার ওয়ের মেয়ের সঙ্গে তার দেখা হয়ে যায়। সে জানান বাবা আগের রাতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হয়েছিল আর এইমাত্র তেনার একটা অপারেশন হয়েছে। ড্রাইভার ও হঠাৎ কেন নিজের ট্যাক্সি ছেড়ে ভাড়ার ট্যাক্সি চালাচ্ছে সেটা সে বুঝতে পারছিল না। এর মধ্যেই ড্রাইভার ওয়ের মেয়ে জাংকে তার বাবার সই করা ডিভোর্স পেপারগুলো দেখায়, যেটা দেখার পরে জাংয়ের সন্দেহ আরও বেশি বেড়ে গেল। সন্দেহ নিয়ে জাং দ্রুত হাসপাতালে ছুটে যায়। দেখে যায় ড্রাইভার ও বিছানাতে নেই। লিফটের দিকে তাকিয়ে দেখে যে লিফটটা টপ ফ্লোরে গিয়ে থেমে রয়েছে। তিনি সন্দেহ করে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে যে ড্রাইভার ও হতাশ হয়ে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। জাং তাকে সান্ত্বনা দেয় আর বলে যে সে তাকে সব রকম সাহায্য করবে, সে যেন এরকম পদক্ষেপ না নেয়। জাংয়ের আশ্বাস পেয়ে ড্রাইভার ও অবশেষে ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে আর পুরো ঘটনাটা বলে। জানা গেল যে কিছুদিন আগে তিনি বাজারের দামের চেয়েও অনেক কম দামে একটা কার এজেন্সির কাছ থেকে ট্যাক্সির লাইসেন্স প্লেট কিনেছিল। প্রথমে কম দাম হওয়ায় তিনি সন্দেহ করে, কিন্তু কোম্পানির প্রেসিডেন্ট একজন আইনজীবী ছিল আর তার আইনের লাইসেন্স দেখে তিনিও ভরসা করে সই করে দেন। পরের দিন সকালে তিনি কাজে বের হয়।
তার ওয়াইফ তার জন্য গরম স্যুপ বানিয়েছিল, আর তার মেয়ে একটা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিল। রাস্তায় এসে দেখেন ট্রাফিক অফিসাররা তার সদ্য কেনা ট্যাক্সির লাইসেন্স প্লেটটা খুলে নিচ্ছে। তারা জানান যে আগের মালিক মদ খেয়ে এই গাড়িটা চালাচ্ছিল, আর দুর্ঘটনার শিকার হয়ে পড়ায় লাইসেন্সটা সিজ করা হয়েছে। ড্রাইভার ও তো হতাশ হয়ে যায়। সে সঙ্গে সঙ্গে দালাল কোম্পানিতে গিয়ে প্রতারণার অভিযোগ করে। স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তারা এই পুরো ব্যাপারটা ভালো করে জানতো। তিনি পুলিশকে ডাকার হুমকি দেয়, কিন্তু কোম্পানির লোক তাকে চ্যালেঞ্জ করে বলে যে পারলে ডেকে দেখান। থানায় যেতেই অফিসার বললেন যে তারা আইনগতভাবে কোনো সাহায্য করতে পারবে না, কারণ প্লেটটা যেই কিনুক তার উপরে কেস রয়েছে, তাই তাদেরকে সেটা বরযাপ্ত করতেই হবে। এরপরে ড্রাইভার ও ভেহিকল ম্যানেজমেন্ট অফিসে যায়, কিন্তু সেখান থেকেও সে একই রকম উত্তর পায়। এরপরে তিনি আগের মালিকের বিরুদ্ধে মামলা করার কথা ভাবে, কিন্তু জানতে পারলো সেই লোকটা আগে থেকেই জেলে আছে। সন্ধ্যা হতেই তার স্ত্রী ফোন করে জিজ্ঞাসা করলো যে তিনি আজকে কজন যাত্রী তুলেছে। তিনি মিথ্যা বললেন যে সব ঠিক আছে, আর ঠান্ডা স্যুপটা খেতে খেতে কাঁদতে লাগলেন। ড্রাইভার ও এর পরিস্থিতি জানার পরে জাং ব্যাপারটা বুঝতে পারলো। দালাল কোম্পানিটা ইচ্ছা করে খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যাওয়া নাম্বার প্লেটের গাড়িগুলো কেনে আর অনেক চড়া দামে বিক্রি করে। তারা একটা আইনের ফাঁক কাজে লাগিয়ে ভুক্তভোগীদেরকে ফাঁসিয়ে দিচ্ছে। এতে করে তাদের কাছে আর কোনো উপায় থাকছে না। এত কষ্ট সত্ত্বেও ড্রাইভার ও লড়াই চালিয়ে গেল। এর পরের দিনগুলো তিনি একটা ভাড়ার ট্যাক্সি চালাতে শুরু করে। একদিন রাতে ড্রাইভার ওর কাছে সেই দালাল কোম্পানি থেকে একটা ফোন আসে। তারা দাবি করে যে একটা ইম্পোর্টেড কারের মেরামতের খরচ তাকে দিতে হবে। কিছু বুঝতে না পেরে তিনি কোম্পানিতে ছুটে যায়। গিয়ে দেখে যে তারা তাকে নিয়ে খুব উপহাস করছে। তারা ড্রাইভার ও এর সই করা একটা চুক্তির ধারা দেখায়, যেখানে লেখা ছিল যে কোম্পানি তার নাম ব্যক্তিগত কাজের জন্য ব্যবহার করতে পারবে। এই ধারার উপরে ভিত্তি করে কোম্পানিটা ড্রাইভার ওর নামে একটা ইম্পোর্টেড গাড়ি ভাড়া নিয়েছিল। পরে সেই গাড়িটা দুর্ঘটনাগ্রস্ত হওয়ায় 80 মিলিয়ন ইয়নের ক্ষতিপূরণ চাইছে এখন তার কাছ থেকে। ড্রাইভার ও জোর দিয়ে বলল যে কোম্পানি তাকে এই চুক্তির ব্যাপারে কিছুই জানায়নি। তিনি রেগে গিয়ে তাদেরকে প্রতারক বললেন, কিন্তু কোম্পানির লোকজন তাকে উল্টে মারধর শুরু করে দেয়। প্রেসিডেন্ট এমনকি তার উপরে পা রেখে বললেন যে সব কাজ নিয়ম মেনেই হচ্ছে, আর ড্রাইভার ও এর তো ভাগ্য খারাপ। ড্রাইভার ও এর এই দুর্দশার কথা জানতে পেরে জাং ও তার দল তাকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। অ্যাংউনের তদন্তে জানা গেল যে কোম্পানির প্রেসিডেন্ট সত্যিই একজন আইনজীবী, তবে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ আর হিট অ্যান্ড রান কেসে তার লাইসেন্সটা বাতিল করা হয়েছে। যেহেতু কোম্পানির বদমাশ প্রেসিডেন্ট আইন নিয়ে বাড়াবাড়ি করতে ভালোবাসে, তাই কিমও সেই একই উপায়ে কিমের বিরুদ্ধে মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। সেই রাতে রেনবো ট্রান্সপোর্টেশনের নির্দেশ অনুযায়ী ড্রাইভার ও একটা ট্যাক্সি ড্রাইভার গেম খেলতে রাস্তার ধারে আসে। নিজের কষ্ট আর প্রেসিডেন্টের জঘন্য মুখের কথা মনে পড়তেই অবশেষে তিনি মিশন জমা দেওয়ার জন্য একটা বাটন টিপে দেয়। অনুরোধ পাওয়ার সঙ্গে সঙ্গেই কিম তার 5283 ট্যাক্সিটা নিয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যাংউন কিছু গুরুত্বপূর্ণ তথ্য বের করে। ড্রাইভার ও এর নামে ভাড়া করা ইম্পোর্টেড গাড়িটা কাছ থেকেই একটা জায়গা থেকে নেওয়া হয়েছিল। গাড়িটা ভাড়া নেওয়ার ফি ছিল আকাশ ছোঁয়া, আর রেকর্ড অনুযায়ী গাড়িটার একটা দুর্ঘটনা হয়েছিল। কিম অনুমান করলো যে এই গাড়িটা শুধুমাত্র বকাটে ছেলেপিলে বা যারা অপরাধ করতে চলেছে তারাই ভাড়া নিতে পারে। এখন প্রথম কাজ ছিল যে দালাল কোম্পানির সাথে ড্রাইভার ও এর চুক্তিটা বাতিল করা, নয়তো তাকে ভবিষ্যতেও ঝামেলা সহ্য করতে হতে পারে। কিম যেমনটা আশা করেছিল, ইম্পোর্টেড গাড়িটার চালক একটা বদমায়েশ ছিল। সে রাস্তায় খুব খারাপভাবে বেপরোয়ার মতো গাড়ি চালাচ্ছিল। ট্রাফিক আইন তো মানছিলই না, বরঞ্চ ভিড়ভাড় জায়গার ভিতরে গাড়ি ঢুকিয়ে দেয়। সে যখন ভাব জাগাচ্ছিল, কিম তার ট্যাক্সিটা নিয়ে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। লোকটা কিমকে উপহাস করে তাকে মারতে এগিয়ে আসে, কিন্তু কিম দ্রুত সরে যাওয়ায় সে লোকটা মাটিতে আছড়ে পড়ে। গাড়ির ভিতরে থাকা বাকি দুজন লোক ছুরি বের করে নিয়ে আসে, কিন্তু কিম সহজেই তাদের দুজনকেই ধুলোর মতো মাটিতে শুইয়ে দেয়। গাড়ির ভিতরে কিম একটা ভাড়ার চুক্তি দেখতে পাই, যেখানে ভাড়াটা হিসেবে ড্রাইভার ও এর নাম লেখা ছিল। কিমের দুই বন্ধু কাল আর মাশরুম গাড়িটা ফিরিয়ে দিয়ে চুক্তিটা বাতিল করার পরিকল্পনা করে, কিন্তু অ্যাংউন মনে করিয়ে দেয় যে নিয়ম অনুযায়ী চুক্তিটা মাঝখানেই বাতিল করা যাবে না। এই কথাটা বুঝতে পেরে কিম অ্যাংউনের কাছে সাহায্য চাইল। সে চাইছিল ওই জঘন্য এজেন্সি থেকে একটা গাড়ি বেছে নিতে, আর ড্রাইভার ও এর সাথে যে দুর্ব্যবহার হয়েছে তার সুদসহ প্রতিশোধ নিতে। এরপর আমরা দেখি আরও একজন লোক সেই এজেন্সিতে কম দামের আশায় সেখানে গাড়ি কিনতে এসছে। কোম্পানির ফাঁদে পড়ে লোকটা চুক্তিতে সই করে দিল, কিন্তু সই করার ঠিক পরেই কোম্পানি আরও অতিরিক্ত 20 মিলিয়ন ইয়ন দাবি করে। এটা একটা প্রতারণা বুঝতে পেরে লোকটা চলে যেতে চাইছিল। তখনই কোম্পানির ম্যানেজার তার কাছে একটা ক্যান্সেলেশন ফি দাবি করে। লোকটা না দিতে চেয়ে পুলিশ ডাকার হুমকি দেয় আর সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই বস সেখানে এসে একটা রেঞ্জ দিয়ে তার উপরে বারবার আঘাত করে। এরপরে সে ওই কর্মীটাকেও আঘাত করে যে একটু আগে তার সাথে চুক্তি করছিল। তারা পরিকল্পনা করলো যে কর্মীটার আঘাতটাকে লোকটার কাজ বলে চালিয়ে দেবে। আরও খারাপ ব্যাপার হলো, বস লোকটার পরিবারের সব তথ্য পড়ে শোনায় আর তার গর্ভবতী স্ত্রীকে ক্ষতি করার হুমকি দেয়। এই দৃশ্য দেখে লোকটা বসের সামনে হাঁটু গেড়ে বসে মাথা নত করতে লাগে। তার আর কোনো উপায় ছিল না, শেষমেশ সে গাড়িটা কিনতে বাধ্য হয়। ঠিক তখনই কিম গাড়ি চালিয়ে ঝলমুলে পোশাক পরে ধনী বাপের একমাত্র বিগড়ে যাওয়া ছেলের ছদ্মবেশে সেখানে ঢোকে। কিম ইচ্ছা করে এজেন্সির ডিসপ্লেতে রাখা গাড়িটাকে স্ক্র্যাচ করে দেয় আর লোকটার চুক্তির উপরে কফি ফেলে দেয়। চুক্তিটা নষ্ট হয়ে যাওয়ায় সেটা বাতিল হয়ে গেল। কিমের চোখের ইশারা দেখে লোকটা বুঝতে পারলো যে একজন মাসিয়া এসছে তাকে বাঁচানোর জন্যে। সে দ্রুত বলল যে সে সই করবে না আর ছুটে সেখান থেকে পালিয়ে যায়। বস এবার কিমের মুখোমুখি হলো। সে তখন একটা টাকার ব্যাগ ধরিয়ে দিয়ে এমন ভাব করলো যেন সে একজন বোকা, আর এরকম ছোটো মোটো খরচা যেন তার জন্য কিছুই না। একই সাথে সে ওই লোকটার চুক্তি সই করা গাড়িটাও কিনে নেয় আর ডিসপ্লেতে রাখা গাড়িটার মেরামতের খরচও দিয়ে দেয়। সেই দিন কিম সেই চড়া দামে কেনা গাড়িটা চালিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ করে গাড়িটার পার্টসপত্র কাজ করা বন্ধ করে দেয়। কিম স্টিয়ারিং হুইলটা নিয়ে ধস্তাধস্তি করতে লাগলো। অন্য গাড়িগুলোকে এড়িয়ে যাওয়ার জন্য বারবার মোড় নিতে লাগলো।
শেষ মুহূর্তে সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটা জায়গায় ধাক্কা খায়। সৌভাগ্যবশত সে একটা বালির ঢিবেতে গিয়ে গাড়িটা ধাক্কা খাওয়ায়, যার ফলে তার অনেক গুরুতর আঘাত লাগা থেকে সে বেঁচে যায়। অনেক কষ্টে সে গাড়িটা তার আড্ডায় নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পরে গাড়িটা পরীক্ষা করে কাল আর মাশরুম নিশ্চিত করলো যে এই গাড়িটা একটা ফ্লোর 3 লেভেলের বন্যার ক্ষতিগ্রস্ত গাড়ি, অর্থাৎ এর ইঞ্জিনে জল ঢুকে গিয়েছে। এমন একটা গাড়ি চালানো মানে বমের উপরে বসে বম চালানোর মতো। কিন্তু এই বদমাইশ দালাল কোম্পানিটা এমন গাড়িগুলোকে কম দামে কিনে খুব উঁচু দামে বিক্রি করে। এই সব তথ্য জানার পরে কিম কোম্পানির কর্মচারীদের পিছু নেয়। একটা জায়গায় পৌঁছানোর পরে সে তাদেরকে কথা বলতে শুনলো। সে তাদেরকে বলতে শুনলো যে প্রেসিডেন্ট কিভাবে দুর্ঘটনায় শিকার হওয়া একটা লাইসেন্স প্লেট 1 মিলিয়ন ইয়নে কিনেছিল, আর সেটাকে ড্রাইভার ওয়ের কাছে 100 মিলিয়ন ইয়নে বিক্রি করেছে। অন্য কথায় বলতে গেলে এটা ছিল 100 গুণ লাভ। সেখানে প্রেসিডেন্ট বন্যার একটা খবর দেখতে পায় আর সঙ্গে সঙ্গেই সেখানে যাওয়ার পরিকল্পনা করে। সাথে সে একটা 2 ট্র্যাকেরও অর্ডার করে। কিম তার পিছু নিল। দেখলো যে সে একটা পুরনো ভাঙাচোরা গাড়ির রাস্তায় গিয়ে পৌঁছয়। আড়ি পেতে কিম জানতে পারলো যে প্রেসিডেন্ট সেই ভাঙাচোরা গাড়ি দোকানদারের মালিকের সাথে হাত মিলিয়েছে। সে বিশেষ করে বিমা না করা বন্যায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলো বেছে নেয়। যেহেতু গাড়িগুলোর কোনো বিমা নেই, তাই বন্যায় ক্ষতিগ্রস্তর পরে সেগুলোর আর কোনো রিপোর্ট করা হয়নি, যার ফলে গাড়িগুলোকে স্বাভাবিক বলেই মনে হচ্ছিল। সেই রাতে ভাঙাচোরা গাড়ি দোকানদারের মালিক প্রেসিডেন্টকে 7খানা গাড়ি বিক্রি করে, যার দাম স্বরূপ সে সাথে সাথেই টাকাও পেয়ে যায়। প্রেসিডেন্ট চলে যাওয়ার পরে দোকানের মালিক মনের আনন্দে ভিডিও দেখছিল। ঠিক সেই সময় হঠাৎ করে কিম সেখানে এসে হাজির হয়। কিছু বুঝে ওঠার আগেই তাকে এক ঘুষি মেরে জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। এরপর আমরা দেখি প্রেসিডেন্ট সেই গাড়িগুলো নিয়ে তার আস্তানায় পৌঁছে গিয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো পরিষ্কার করার পরে প্রেসিডেন্ট নির্দেশ দিল যে এই গাড়িগুলোর এয়ারব্যাগ যেন নতুন লাগানো হয়। ঠিক সেই সময় একজন কর্মী এসে তাকে জানালো যে সবকটা গাড়ির রেজিস্ট্রেশন বাতিল হয়ে গিয়েছে। এটা জেনে প্রেসিডেন্ট সেই ভাঙাচোরা গাড়ির দোকানের মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, ফোনটা বন্ধ পায়। প্রতারণার বিষয়টা না জেনেই প্রেসিডেন্ট তার শয়তানি পরিকল্পনাগুলো চালিয়ে গেল। সেই রাতে প্রেসিডেন্ট ক্লায়েন্টদের সাথে দেখা করে। তিনি তার আইনি দক্ষতা ব্যবহার করে আর তাদের হিট অ্যান্ড রান অপরাধের দায় এড়াতে সাহায্য করে। একজন প্রাক্তন আইনজীবী হওয়ায় তিনি সবসময় আইনের ভিতর থেকে ফাঁদ খুঁজে বের করত। বাইরে থেকে কিম আর তার দল এই সব কিছু অনুসরণ করছিল। কাল আর মাশরুম মারামারি করার নাটক করে ভুলগ্রস্ত ভিতরে ঢুকে যায়। গন্ডগোলের ভিতরে তারা মেঝেতে একটা নজরদারি ক্যামেরা রেখে আসে। ফুটেজের মাধ্যমে তারা দেখতে পেল যে ধোঁকাবাজ প্রেসিডেন্টরা গতরাতে বন্যার ক্ষতিগ্রস্ত গাড়িগুলো ভুয়া রেজিস্ট্রেশনের মাধ্যমে এই ক্লায়েন্টদের কাছে বিক্রি করছে। প্রেসিডেন্টের মানুষের জীবনের প্রতি কোনো পরোয়া নেই বুঝতে পেরে কিম তার ন্যায় বিচারের মিশনটা শুরু করে দেয়। পরের দিন কিম একটা অদ্ভুত সাজে অল্প ব্যক্তির ধনী লোকের ছদ্মবেশ নিয়ে দালালের অফিসে গেল। সে দাবি করলো যে সে সদ্য প্রেমে পড়েছে আর একটা ভালো গাড়ি পছন্দ করে দিতে সাহায্য চাইল। কর্মচারীর পরামর্শে সে সঙ্গে সঙ্গে একটা সেকেন্ড হ্যান্ড লাল রঙের গাড়ি কিনে নেয়। পরীক্ষা করে দেখা গেল যে সেটাও ছিল লেভেল 3 বন্যার একটা ক্ষতিগ্রস্ত গাড়ি। দালালের অফিসের লোকজনরা কিমকে সহজেই বোকা বানানো যাবে এমন একটা লোক হিসেবে দেখছিল। প্রেসিডেন্ট আর তার গ্যাংকে আরও বেশি করে ফাঁদে ফেলার জন্য কিম এরপরে অন্য একটা গাড়ি ডিলারশিপে গেল কিছু কেনার জন্যে। এত ঘন ঘন গাড়ি কিনতে থেকে দালালের অফিসের কর্মচারীরা মালিককে খবর দেয়। তারা ভাবছিল যে এই বোকাটা এত ঘন ঘন গাড়ি কিনছে কেন, এই ব্যাপারটা খুব সন্দেহজনক। তবে মালিক মানে সেই প্রেসিডেন্ট বলল যে যতক্ষণ না টো ট্র্যাক দিয়ে সে গাড়ি কিনছে ততক্ষণ অস্বাভাবিকের কিছুই নেই। এই কথাটা শুনেই কিম খুব তাড়াতাড়ি একটা টো ট্র্যাক জোগাড় করে। সে বিভিন্ন ডিলারশিপ থেকে কেনা সমস্ত গাড়িগুলো সেই টো ট্র্যাকে তোলে আর ইচ্ছা করে এমন ভাব দেখায় যেন সেই অফিসের কর্মচারীরা সেটা দেখতে পায়। এবার প্রেসিডেন্টও ব্যাপারটাকে অদ্ভুত মনে করতে শুরু করে। ঠিক সময় এসে গেছে বুঝতে পেরে কিম আবার সেই দালালের অফিসে আসে। এবার সে দাবি করে যে তার ব্রেকআপ হয়ে গেছে, তাই মন ভালো করার জন্য তার একটা গাড়ি চাই। পরিকল্পনা মতো সে তাদের পছন্দ করে দেওয়া একটা গাড়ি দ্রুত কিনে ফেলে। ঠিক তখনই প্রেসিডেন্ট কাগজপত্র নিয়ে এসে হাজির হয় আর তার কাছ থেকে অন্যায়ভাবে 7 মিলিয়ন ইয়ন বেশি দাবি করে। সবাইকে অবাক করে দিতে কিম কোনো প্রশ্ন না করেই সঙ্গে সঙ্গে একটা চেক বের করে তাদেরকে দিয়ে দেয়। এতে প্রেসিডেন্ট আরও বেশি সন্দেহ করতে শুরু করে। সেই রাতে প্রেসিডেন্ট আর তার দলের লোকজনরা কিমের পিছু নেয়। কিম টো ট্রাক চালিয়ে একটা পরিত্যক্ত অ্যামিউজমেন্টে গিয়ে তার কেনা ডর্জনখানিক সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো সেখানে পার্ক করে দেয়। তারপরে একটা মেশিনের ভিতরে যায়, সেখান থেকে গাড়িখানিক টাকা তুলে সেখান থেকে চলে যায়। প্রেসিডেন্টের লোক জায়গাটা পরীক্ষা করে সব গাড়িগুলো সেখানেই খুঁজে পায়, কিন্তু কিম এমন কেন করছে সেটা তারা বুঝতে পারছিল না। প্রেসিডেন্ট মেশিনটার পাসওয়ার্ড আন্দাজ করার চেষ্টা করলো, কিন্তু সেটা সম্ভব হলো না। হতাশ হয়ে তিনি তার লোকজনকে নির্দেশ দিল কিম যদি পরের বার গাড়ি কিনতে আসে তবে যেন এই ব্যাপারটা তারা ভালোভাবে যাচাই করে। ঠিক যেমনটা তিনি আশা করেছিল, কিম আবারও দালালের অফিসে আসে। এবার কর্মীরা তাকে ভালোভাবে স্বাগত জানায়, কিন্তু একটু পরেই তাকে অপহরণ করা হয়। কিছুক্ষণ পর প্রেসিডেন্ট হাজির হয় আর একটা চেয়ার নিয়ে এমনভাবে তার দিকে তেড়ে আসে যেন তাকে মারবে। কিম নাটক করার ভান করে আর সঙ্গে সঙ্গে সবকিছু স্বীকার করার প্রস্তাব দেয়। সে দাবি করলো যে সে একটা বড় মাছ খুঁজে পেয়েছে, যে 100টা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাই আর তার দাম সহ 10% কমিশনও দেবে। কিমের কাছে একটা চুক্তিপত্র পাওয়া গেল যেখানে লেখা ছিল যে 100টা পুরনো গাড়ি কিনতে হবে। কিম বলল যে এখনো পর্যন্ত সে মাত্র 30টা গাড়ি কিনতে পেরেছে, তারপরে সে ধরা পড়ে গিয়েছে, যেমনটা আশা করা হয়েছিল। লোভী প্রেসিডেন্ট এটাকে একটা বিরাট সুযোগ বলে মনে করে। তারা কিমকে তাদের সাথে কাজ করার প্রস্তাব দেয়। হিসেব করে দেখা গেল যে কোম্পানির কাছে বিক্রি করার জন্য আর মাত্র 30টা গাড়ি রয়েছে, আর কিমের আগের কেনা গাড়িগুলোও যদি ধরা হয় তাও তাদের কাছে এখনও 30টা গাড়ির ঘাটতি আছে। এর মধ্যেই কিম জাং আর অ্যাংনের সাথে একটা পরিকল্পনা করে নিয়েছিল। জাং একটা হোস ব্যবহার করে রেইনবো ট্রান্সপোর্টেশনের পুরনো ট্যাক্সিতে পানি ঢুকিয়ে দিয়েছিল, আর অ্যাংন সেই ট্যাক্সি কোম্পানির হয়ে অনলাইনে একটা পোস্ট করে দিল যে পানি ঢুকে যাওয়ায় অনেক গাড়ি নষ্ট হয়ে গিয়েছে।
প্রেসিডেন্ট দ্রুত সেই পোস্টটাকে দেখে আর বুঝতে পারে যে এই পানি ঢুকে যাওয়া গাড়িগুলো তার প্রয়োজনের সাথে একদম মিলে যাচ্ছে। তিনি সাথে সাথেই সেই ট্যাক্সি কোম্পানির লোকেশন চেয়ে মেসেজ করে। অন্যদিকে ততক্ষণ কিম লুকানো ছুরি ব্যবহার করে নিজেকে মুক্ত করে ফেলে। ওয়্যার হাউস থেকে বেরোনোর সময় সে অ্যাংউনকে তাদের পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যেতে বলে। ঠিকানা পাওয়ার পরে প্রেসিডেন্টও তার লোকজনদেরকে নিয়ে রেইনবো ট্রান্সপোর্টেশনের দিকে রওনা হয়। তাদের একজন লোক পরীক্ষা করে নিশ্চিত করলো যে এগুলো সত্যিই বন্যায় ক্ষতিগ্রস্ত গাড়ি। এরপরে প্রেসিডেন্ট জাংয়ের সাথে দেখা করে আর বলে তিনি সব গাড়ি কটা একসাথে কিনে নিতে চান। জাং পরিকল্পনা অনুযায়ী কৃতজ্ঞতা হওয়ার ভান করে চুক্তিতে সই করে দেয়। প্রেসিডেন্ট যখন কেনা গাড়িগুলো নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, জাং হঠাৎ করে তাদেরকে থামিয়ে দেয়। সেখানে তিনি তাদেরই তৈরি করা গেমটা তাদের সাথে খেলতে শুরু করে। তিনি একটু আগে সই করা চুক্তির একটা ধারা দেখিয়ে তাদের কাছ থেকে অতিরিক্ত 50 মিলিয়ন ইয়ন দাবি করে। প্রেসিডেন্ট তাদের পরিকল্পনাটা কিছুটা হলেও বুঝতে পায় আর দাদাগিরি দেখিয়ে তার গুন্ডাদেরকে কাজ শুরু করতে বলে। ঠিক তখনই জাং কাউকে একটা ডাক দেয় আর আমাদের হিরো কিম দুগিল একদম চমৎকারভাবে একটা এন্ট্রি মারে। গাড়ি কেনার সেই বোকামোগুলো মনে করে প্রেসিডেন্ট বুঝতে পারে যে তাকে ধোকা দেওয়া হয়েছে। বদমাইশটা তার লোকদেরকে চুক্তিটা ছিনিয়ে নিতে বলে, কিন্তু কিম এক মুহূর্তের মধ্যেই সেই মোটাসোটা ভারী গুন্ডাটাকে কুপঘাত করে দেয়। আর অ্যাংউন একজন মহিলা কর্মচারী চুল টেনে ধরে যে ওখান থেকে পালানোর চেষ্টা করছিল। কার্ল আর মাশরুমও তাদের যন্ত্রপাতি তুলে নিয়ে সাহায্য করার যথাযথ চেষ্টা করছিল। কর্মচারীদেরকে একের পর এক মাটিতে লুটিয়ে পড়তে দেখে প্রেসিডেন্টও আত্মসমর্পণ করে নেয়। ফেরার পথে প্রেসিডেন্ট রেগে গিয়ে বদলা নেওয়ার জন্য একটা পরিকল্পনা তৈরি করে। সে তার কন্ট্যাক্টে স্পোর্ট কার ভাড়া নেওয়া ক্লায়েন্টদেরকে ডাকে আর কিমকে শেষ করে দেওয়ার নির্দেশ দেয়। এতেও কিম ভয় পায় না, সে শান্তভাবেই তাদের সামনে আসে। প্রেসিডেন্ট তো রেগে আগুন, সে তাদের পিছু নিতে বলে। কিম সাথে সাথে অ্যাক্সেলেটরে চাপ দিয়ে তাদেরকে রেইনবো ট্রান্সপোর্টেশনের আন্ডারগ্রাউন্ড ওয়্যার হাউসের দিকে টেনে নিয়ে যায়। দলটা যখন পাগলের মতো তাকে খুঁজছিল তখন কিম তার ট্যাক্সির হেডলাইটটা জ্বালিয়ে অন্ধকার থেকে বেরিয়ে আসে আর তাদেরকে একটা চমকে দেওয়ার মতো কথা বলে। সে তাদেরকে এখানে ইচ্ছা করে এনেছে যাতে সহজেই তাদের স্পোর্ট কারগুলো সে বরযাপ্ত করতে পারে। রেগে আগুন হয়ে প্রেসিডেন্ট তার লোকজনদেরকে কিমকে শেষ করে ফেলতে বলে, কিন্তু কিমের কাছে যেন তারা কিছুই না, সে তাদেরকে ধুলোর মতো উড়িয়ে দেয়। যখন প্রেসিডেন্ট লুকিয়ে তাকে ছুরি মারার চেষ্টা করে তখন কিম অবশেষে তাকে হাতের লাগালে পেয়ে ভালো একটা শিক্ষা দেয়। সব গুন্ডাদেরকে কাবু করার পরে কিম প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে বলে, কিন্তু সে রাজি হয় না। উল্টে সুযোগ নিয়ে সে একটা গাড়ি নিয়ে তাকে ধাক্কা মারার চেষ্টা করে। ভয়ঙ্কর ব্যাপার হলো সেই গাড়িটা ছিল তাদেরই বিক্রি করা বন্যার ক্ষতিগ্রস্ত গাড়ির ভিতর থেকে একটা গাড়ি। খুব তাড়াতাড়ি এই গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটা খাড়া পাহাড় থেকে নিচে পড়ে যায়। চমৎকার ব্যাপার বন্ধুরা, যার তলোয়ার তারই গলা। এখানে এই বদমাইশ দালাল কোম্পানিটা শেষ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত গাড়ির আসল ক্ষমতাটা বুঝতে পারে। এই ঘটনার পরে ড্রাইভার ও তার শান্ত জীবনে ফিরে গেল আর তার ট্যাক্সির কাজ আবার শুরু করলো। রেইনবো ট্রান্সপোর্টেশন শুধু একজন নিরপরাধ মানুষকে রক্ষা করলো না, বরং একটা পুরো পরিবারকে রক্ষা করলো। মিশনটা সফলভাবে শেষ হয়। তবে মনে হচ্ছিল তাদের এই ছুটিটা বেশিক্ষণের জন্য না। একটা অন্ধকার ঘড়ি মেরামতের দোকানে একটা অদ্ভুত মানুষ তার হাতে রেইনবো ট্রান্সপোর্টেশনের ভিজিটিং কার্ড ধরে আছে, যার চারিদিকে সারিবদ্ধভাবে বারুদ রাখা রয়েছে। সে মনে মনে ভাবছে আমি তোমাদের কাউকে ছাড়বো না। তবে কি মনে হচ্ছে বন্ধুরা, এই লোকটি কি রেইনবো ট্রান্সপোর্টেশনের শত্রু, নাকি সেও একজন ভুক্তভোগী যে প্রতিশোধের জন্য রেইনবো ট্রান্সপোর্টেশনের কার্ড ধরে আছে হাতে? যাই হোক, সেটা তো আমরা রিলিজ হওয়ার পরেই জানতে পারবো। আর এখানেই বন্ধুরা আমাদের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। একই সাথে এই ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের যদি পার্সোনালি কোনো মুভি বা ড্রামা দেখতে ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। এমন আরও নতুন নতুন ড্রামা আর মুভি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ঘন্টিটা টিপতে তো ভুলবেন না, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের মনের ঘন্টি বেজে ওঠে আর সবথেকে প্রথম আপনিই আমার ভিডিও দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।